আসলে ওর বাবার মৃত্যুর পর আমাদের সংসারে সচ্ছলতা নেই, টানাটানি সংসার। যদিও ওর বিয়ের জন্য আমি কিছু টাকা জমিয়ে রেখেছি। সব বাবা মাই তো চায় সুপাত্রে কন্যাদান করতে, কিন্তু আমি কি করব বুঝতে পারছিলাম না। তাড়াহুড়ো করে তো নিজের মেয়েকে কারো ঘাড়ে চাপিয়ে দিব এমন তো না। তাছাড়া নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েকে কোন ভালো ছেলে নিজ থেকে বিয়ে করতে আসবে? তা তো আর হয় না। সবকিছু মিলিয়ে আমার মেয়ের বিয়েটা দেরি হয়ে গেল। খালাম্মা, এই বিষয়ে আপনি কোনো টেনশনই করবেন না। কে বলেছে আপনার মেয়ের জন্য ভালো পাত্র আসবে না? এই যে আমার বন্ধুকে কি আপনার মেয়ের জন্য পছন্দ হয়নি? ছি ছি বাবা, এইসব কি বলছো? আমার মেয়ের তো সৌভাগ্য। আমার মেয়ে শুধু মাস্টার্স পাস না, গুণেও কমতি নেই। খালাম্মা, আমাদের পাত্রী পছন্দ হয়েছে। আপনার মেয়ের তাও আপনি আছেন। আমার এই বন্ধুটার আগে পিছে না কেউ নাই। এই আমরা কয়েকজন বন্ধু মিলেই তার পাত্রী দেখছি। আমার এই বন্ধুটা ভালো একটা কোম্পানিতে চাকরি করে, ভালো স্যালারিও পায়। এরই মধ্যে একটা কিস্তিতে ফ্ল্যাটও কিনে ফেলেছে। আমার মনে হয় দুজনে খুব সুখে শান্তিতে থাকবে। তাহলে আর দেরি কিসের? একটা ভালো দিন দেখে তোমরাই সব ঠিক করে ফেলো। খালা, আপনার যদি আপত্তি না থাকে আজকেই একটা কাজী ডেকে ওদের বিয়েটা পড়িয়ে দিতে চাই। এত ধুমধামের কি আছে? আপনি চাইলে আজ থেকে হবে ওদের সংসার। আচ্ছা, আমি তাহলে আমার মেয়ে তিস্তার সাথে একটু কথা বলে আসি। আলহামদুলিল্লাহ, আমার মেয়েও রাজি আছে। আলহামদুলিল্লাহ। মিষ্টি মুখ করো বাবা। আপনার নামটা বলেন। মোহাম্মদ ফয়সাল আহমেদ। দাঁড়িয়ে আছিস কেন? চল উপরে চল। না বন্ধু, আজ আর আসবো না। তবে ভাবি, মাঝে মধ্যে এসে কিন্তু ঠিকই জ্বালাবো, তখন কিন্তু বিরক্ত হলে চলবে না। থ্যাংক ইউ। ওকে বন্ধু, আসি। ওকে, দেখা হবে। আল্লাহ হাফেজ।
একা মানুষ, তাই বেশি ফার্নিচারের প্রয়োজন হয় না। সমস্যা নেই, আপনার যদি প্রয়োজন হয় কিনে দেওয়া যাবে। আমি সারাদিন অফিসে থাকি, আপনার যদি কিছু দরকার হয় কেয়ারটেকার ছেলে পটু আছে, ও আপনার খোঁজ খবর নেবে। আর আমাদের বেডরুম দুটো, একটাতে আমার জরুরি কাগজপত্র থাকে, খুব বেশি প্রয়োজন না হলে ওই রুমে না যাওয়াই ভালো, কারণ আমার জরুরি কাগজপত্র এলোমেলো হয়ে গেলে আমার মেজাজ ঠিক থাকে না। কথাটা মনে রাখেন। কিছু লাগবে? আপনি কি খুব ক্লান্ত? না। আপনাকে চা দিই?
আপনার চা। চা ভালো হয়নি? এর সাথে ঘর করা আমার বোধহয় খুব সহজ হবে না। আমার মতন তুমিও হারিয়ে গেলে। চারদিকে উৎসবের আমেজ, ঢাক ঢোল আর নানা বাদ্যের শব্দে মুখরিত মেলা প্রাঙ্গণ। হাজার হাজার মানুষের পদচারণায় সাজ সাজ রব, থরে থরে সাজানো বাহারি খেলনা, প্রসাধনী ও মাটির তৈরি নানা সামগ্রী। আছে মুড়ি মুরকি, জিলাপি, পেঁয়াজু সহ নানা মুখরোচক খাবার। প্রিয়জনকে সঙ্গে নিয়ে অনেকেই ঘুরে দেখেছেন মেলা, কিনছেন পছন্দের জিনিসটি, কেউ বা চড়ছেন নাগরদোলা সহ বিভিন্ন রাইডে, উপভোগ করছেন গ্রামীণ বিনোদন। বড়দের হাত ধরে আসা শিশুদের যেন আনন্দের সীমা নেই, সবখানেই ভিড় লেগেই আছে। আপনি রোজ খবর দেখেন? আলতা, প্রসাধনী, মুড়ি মুরকি, জিলাপি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের পসরা বসিয়েছেন। বাড়ির কাছে মেলা, প্রতি বছরে মেলা হয়, প্রতি বছরে আই। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? মামাতো বোন ওরাকে নিয়ে আসলাম, বাবুর জন্য কিছু কি হেলাকাপুতি কিনলাম। আমার কথা বলতে ভালো লাগে না।
চুপ করে আছিস কেন মা? কথা বল। কি কথা বলবো মা? সংসারের কথা বলবি, সম্পর্কের কথা বলবি। কোনো সম্পর্কই যে নেই মা। স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্ক হয় তেমন কোনো সম্পর্কই নেই। ধৈর্য ধর মা, ধৈর্য ধর। সংসার সুখের হয় রমণীর গুণে। আর রমণীদের সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে ধৈর্য ধরা। একটা বাচ্চা কাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে মা। আচ্ছা রাখি মা। হ্যালো হ্যালো। তুমি? আমি পটু, কেয়ারটেকারের পোলা। স্যার রোজ আপনার খবর নিতে কইছে। বাড়ি গেছিলাম, তাই 2 দিন আইতে পারি নাই। কিছু লাগবে আপা? না কিছু লাগবে না ভাই। আচ্ছা যাই তেল। শোনো ভাই। জি আপা? না কিছু না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। শোন, চাটা খাই, তারপর মিলা ঘুরবো না। হ্যাঁ ঠিক আছে, ঘোরা যাবে। বাবা মজার চা খাইলেই বুঝবে। হ্যালো হ্যালো হ্যালো, নিয়ে যাও। এই জায়গার চাটা কিন্তু ভালোই হয় না? মজাই। আমারটাই মনে হয় একটু চিনি কম হয়েছে না রে? চিনি ঠিক আছে? কিরে মজায় আছিস না? তোর সংসার জীবন কেমন চলছে? সবার যেমন চলে আমারও তাই। কি যে বলিস, সবারটা তোরটা কি এক হলো? বন্ধু, সবার বউ তো আর তোর বউয়ের মতো এত সুন্দরী না। কপাল লাগে কপাল, বুঝলি? কপাল। আরে বন্ধু, আমার বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, আমার খুব কাজ আছে। এই তোরা কি যাবি? আরে কি বলছো, আড্ডা তো শুরুই হয় না। যাবি মানে বস। আরে না, অন্যদিন আড্ডা দেওয়া যাবে। এই তোরা গেলে চল, নাহলে আমি গেলাম। গেলাম বন্ধু। কি বুঝলাম না। বলছিলাম আগামীকাল আপনার বন্ধুদেরকে বাসায় দাওয়াত দিয়েন, সবাই একসাথে খাবো। দরকার নেই। না আমি ভাবলাম ছুটির দিনে আপনি বাসায় থাকবেন, তাই বলছিলাম। ছুটির দিন হলেও আমার কাজ আছে, আমি বেরোবো।
কিছু লাগবে আপা? না। এমন কেন হচ্ছে আমার? একই স্বপ্ন কেন বারবার দেখছি আমি? এটা কি কোনো অসুখ, নাকি এমন হতেই পারে? আপনার সাথে আমার কিছু কথা আছে। কথাগুলো কারোর সঙ্গে শেয়ার না করে পারছি না। কিছুদিন যাবৎ আমি খুব দুঃস্বপ্ন দেখছি। দুঃস্বপ্ন নয়, একই স্বপ্ন বারবার। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। মানুষ তো ঘুমালে স্বপ্ন দেখবেই, তাছাড়া নতুন জায়গায় আসলে অনেকেই দুঃস্বপ্ন দেখে। এটা বলার মতো তেমন কিছু না। তাও সমস্যা মনে হলে ডাক্তার দেখানোই যায়। ডাক্তারকে কি বলবো? তুই তাহলে সেই গাছটা, যে গাছটা আমি স্বপ্নে দেখছিলাম। আমি তো শুধু শুধু তোকে দেখে ভয় পাচ্ছিলাম। যদিও স্বপ্নে দেখা হাত আর চুড়িটা আমার না। স্বপ্ন আর বাস্তব তো কখনো এক হয় না, তাই না? কথা বল, কি কথা বল। হ্যালো। হ্যালো মা, কেমন আছো তুমি? মারে, এতদিন পর মনে পড়লো আমার কথা। তোর সাথে কথা না বলে বেশি দিন থাকতে পারি বল? নতুন সংসার, বোঝোই তো মা, কত রকম কাজ। সংসারটা মনের মতো করে বুঝিয়ে নে, তারপর আমি দেখতে আসব। মা, আমরা তোমাকে গিয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। মা, ওষুধগুলো ঠিকঠাক মতো খাচ্ছ তো? হ্যাঁ রে বাবা, ঠিকঠাক মতো খাচ্ছি, এত চিন্তা করিস না তো। আচ্ছা শোন না, আমি নাতিপুতির মুখ কবে দেখবো? ধুর মা, তুমি না। হ্যাঁ, জামাইয়ের সাথে আমাকে একটু কথা বলাই দিস। আচ্ছা মা, ঠিক আছে, এখন রাখো। আচ্ছা ঠিক আছে।
আপনি হাতে চুড়ি পরেন? আমার বেশ কিছু চুড়ি হাতে বড় হয়, তাই ভাবলাম আপনি যদি পরেন আপনাকে দেব। আমার দেবার মতো কেউ নেই তো। আমি কিন্তু রসিকতা একদম পছন্দ করি না। বুঝলাম, আপনার সঙ্গে রসিকতা করা যাবে না। কিছু লাগবে আপা? হ্যাঁ, অনেক কিছু লাগবে। তুমি ভেতর আসো। বসো না, বসো। আরে বাবা বসো। আচ্ছা ভাই, তুমি এখানে কতদিন ধরে আছো? বিল্ডিং হওয়ার পর থেকেই আপা 3 বছর হয়েছে। আমার আব্বা এই জায়গার কেয়ারটেকার, আর আমার কাজ হয়েছে কারো কিছু লাগবে কিনা তার দেখাশোনা করা আর সবার বাজার সদাই করা। তার মানে সবার সবকিছু তুমি এনে দাও? হ, খালি নামেই না, কামেও আমি পটু। তা তো জানি। আচ্ছা বলো তো ভাই, ওই মেয়েটার গাছগুলো কোথা থেকে এনেছিলে তুমি? কোন মাইয়াটারে? আর কিসের গাছ? আমাদের বারান্দার গাছ। আসলে আমারও গাছ খুব পছন্দ, আমারও কিছু গাছ দরকার এরকম। কি কোন এসব? তুমি ভয় পেও না, আমি সব জানি। তোমার স্যার আমাকে সব বলেছে। স্যার আপনারে কইছে? না হলে এই গাছের কথা, মেয়েটার কথা আমি কি করে জানলাম? তাও ঠিক। তবু আপা স্যারের লগে কথা না কয়ে আমি এইসব কিছুই কইতে পারবো না, স্যারের নিষেধ আছে। ঠিক আছে, আমি না হয় মেয়েটার কাছ থেকে জেনে নিব। তারে পাওয়া যাওয়া সম্ভব না আপা, আপনার আসলে কিছুই লাগবে না আপা। আপনি আমার থেকে কথা বাইর করতে চাইছিলেন তাই না আপা? অত সোজা না, অত সোজা না আপা। আমি কি মাকে কিছু জানাবো? না না, কাউকে কিছু বলা যাবে না। একজন জীবিত মানুষের যে কোনো সময় ফিরে আসা সম্ভব, তার কাছ থেকে সবকিছু জানতে পারা সম্ভব, কিন্তু একজন মৃত মানুষের কাছ থেকে কোনো কিছু জানতে পারা অসম্ভব। সে যে মৃত, তার কাছ থেকে যে কোনো কিছু জানতে পারাটা অসম্ভব, সেটা শুধুমাত্র 3 জন মানুষই কনফিডেন্টলি বলতে পারবে। আর সেই 3 জন হলো: 1, যে খুনটা করেছে; 2, যে খুনের চাক্ষুষ সাক্ষী হিসেবে থেকেছে; 3, যে খুনটা করতে সহায়তা করেছে অথবা লাশটাকে সরিয়ে ফেলেছে। এসবের মানে কি? পটু আমাকে বলেছে, না হলে আমি কি করে জানলাম? এখন আপনি আমাকে বাকিটা বলুন, আমি শুনি। আমার সাধারণ জ্ঞান বৃদ্ধি হোক। আমি কার সঙ্গে সংসার করছি সেটুকু জানার অধিকার অন্তত আমার আছে। কি জানতে চাস তুই? কি জানতে চাস তুই? আমি আমার প্রেমিকাকে খুন করেছি। কেন করেছি সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? তোকে দিতে হবে সেই কৈফিয়ত। সে আমার প্রেমিকা ছিল, তাকে আমার বিয়ে করার কথা ছিল। এই ভাষায়
এ বাসায় মাঝে মাঝে আসতো, এ বাসায় থাকার কথা ছিল তার, কিন্তু একদিন কথা কাটাকাটি করার কারণে আমার মেজাজ খারাপ হয়ে যায়। এই হাত দিয়ে আমি নিজ হাতে গলা টিপে তাকে হত্যা করেছি। তাকে আমি হত্যা করেছি। আমি নিজে তাকে হত্যা করেছি। আর আজ এই হাত দিয়ে আমি আজ রাজধানীতে উঠে এসেছে চাঞ্চল্যকর এক খুনির খবর। প্রাক্তন প্রেমিকাকে হত্যা করেই সেই ফ্ল্যাটে সংসার করছিলেন বর্তমান স্ত্রীর সাথে। মধ্যবয়স্ক এই খুনির নাম ফয়সাল। তার বর্তমান স্ত্রী নিজের মোবাইলে রেকর্ড করেছেন স্বামীর এই জবানবন্দি, যা তিনি পরবর্তীতে থানায় জমা দিলে পুলিশ গ্রেফতার করেন ফয়সাল ও তার সহযোগীকে। ধর, একবার ফোনটা ধর।